সালের 17 জুলাই পুলিশি অভিযান ও হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ফাঁকা হয়ে পড়ে। শিক্ষার্থীরাও তখন ক্যাম্পাস ছেড়েছেন। তবে 18 জুলাই বড় প্রতিরোধ গড়ে তোলেন ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে দর্শক আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আয়াতুল্লাহ ভেজদি এবং জুলাই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের রামপুরা বনশ্রী অঞ্চলের অন্যতম প্রধান সংগঠক ও জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সংবাদযোগে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা যদি একটু প্রথমেই জিয়ন আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে 17 জুলাই আমরা 17, 18 এবং একই সাথে 19 এই সময়গুলোকে আমরা সেই সময় 24-এ অনেক গুরুত্বপূর্ণ অবস্থান আসলে দেখেছি এবং একটা পর্যায়ে যেমনটা আমাদের সহকর্মীর প্রতিবেদনে উঠে এসেছে যে সাধারণ মানুষের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তখন এক হয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু যে কথাটি আসলে সেখানে উঠে এসেছে, যেই ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে যেই দেশের পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনটা কি আসলে দিন শেষে আপনারা 2 বছর পরে দেখতে পান কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাই একাত্তর টেলিভিশনের সকল দর্শককে। দেখুন, এখানে দুইটা ফেজ নিয়ে আপনি কথা বলেছেন। প্রথম হচ্ছে আন্দোলনের টার্নিং পয়েন্টটা যেটা ছিল 17 জুলাই, পরবর্তীতে যেটা 18 জুলাই, যেই সময়টাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় মূলত এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে যায় এবং তার পরবর্তী দিন যেটা ঢাকা সহ সারা দেশের সব থেকে আমি বলবো ম্যাসাকার ডে, সেই 19 জুলাই। আমি যদি বলি 17 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে রাতের আধারে পেটোয়া বাহিনীর সহায়তায় ফ্যাসিস্ট হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে হলগুলো থেকে বের করে দেয়, তখন কিন্তু আন্দোলনটা মনে হয়েছিল হয়তো বা হাতছাড়া হয়ে যাচ্ছে। বাট যেহেতু 18 জুলাই ঠিক সকাল থেকে ফিনিক্স পাখির মতো সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যাদেরকে আসলে বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সেইভাবে সরাসরি সম্পৃক্ত অতীতে দেখা যায়নি বা সেইভাবে কার্যকর ভূমিকা রাখেনি মনে করতো বাংলাদেশের মানুষ, সেক্ষেত্রে কিন্তু তাদের হাতে নেতৃত্ব ভার নিয়ে যায়। আপনি জানেন 18 জুলাই উত্তরাতে প্রথম 2 জন ছাত্র শহীদ হয়। 2 জনে ছিল, আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নর্দার্ন ইউনিভার্সিটির সাবেক ছাত্র, আমার প্রতিষ্ঠানে 2 জন গুলিবিদ্ধ হয়, মারা যায়। আমার বাসাটা যেহেতু বনশ্রী জোনে ছিল, 18 জুলাই আমাদের ছাত্র দলের প্রথম কারফিউ ভাঙার জন্য সকাল 9টায় কিন্তু আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল, যেটা ছিল শান্তিনগর। ওটা শেষ করে আমি সরাসরি এই রামপুরা বনশ্রী অঞ্চলে চলে আসি এবং সেই এলাকায় যেই পরিস্থিতি ছিল, জাস্ট আপনাদেরকে আমি তো 20 সেকেন্ডে একটা ক্লিপেজ দেখাবো। আপনি বলুন, একই সাথে আমরা দেখতেও পাচ্ছি। আমরা এই ক্লিপটা শেয়ার আমাদের এটা ছিল ওই দিন আমার পুরো আন্দোলনে 5 আগস্ট পর্যন্ত শুধুমাত্র 18 জুলাই আমি আমার নিজের ডিভাইসটা সাথে রেখেছিলাম, আমি ফেসবুক লাইভে ছিলাম সেই সময়। ছোট্ট একটা ক্লিপে, কারণ এই অঞ্চলে সরাসরি হেলিকপ্টার থেকে আমাদের উপর পর্যন্ত টিয়ারশেল এবং গুলি বর্ষণ, সরাসরি গুলি পর্যন্ত করা হয়েছে। তারপরেও কিন্তু জানেন আমাদের ইম্পেরিয়ালের একজন ছাত্র জিল্লুর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তারপরে কিন্তু এই আন্দোলনের সাথে শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, এই অঞ্চলটা যেহেতু আবাসিক এলাকা, এখানে বাড্ডা, রামপুরা, বনশ্রী, এই 3টা অঞ্চলের অভিভাবকরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যায় এবং আমরা কিন্তু রাত পর্যন্ত এখানে প্রতিরোধ বহু গড়ে তুলি, যার ফলশ্রুতিতে ঠিক পরের দিন যেটা 19 জুলাই আপনি বলেছেন, সেই জায়গায় কিন্তু নামাজের পর যখন আমরা বেরে, আমাদের উপর কিন্তু সরাসরি বিজিবি গুলি বর্ষণ করে এবং আমাদের সর্বোচ্চ শহীদ হয় ওই দিন কিন্তু ঢাকায় যাত্রাবাড়ির পর, আমার মনে হয় যদি ভুল না করি, আমাদের রামপুরা বনশ্রীতে প্রায় 19 জন শহীদ হয় সেই 19 জুলাই। তো যেহেতু এরই ধারাবাহিকতায় 2, 3, 4, 5 আগস্টের মাধ্যমে একটা পরিবর্তিত বাংলাদেশ হয়েছে এবং ফ্যাসিস্টের বিদায় হয়েছে, সেখানে যেহেতু সকল শ্রেণী পেশার মানুষজন একত্রিত হয়েছিল, বিধে কিন্তু আমরা এই পরিবর্তনটা আনতে পেরেছিলাম। আমরা বলবো না শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই সেখানে অংশগ্রহণ করেছে বা সম্মুখ সারিতে ছিল, আমরা হয়তো বা নেতৃত্বের স্টিয়ারিং এ ছিলাম, বাট এই বাকি যারা পিছনে লক্ষাধিক লোক ছিল তাদেরকে শুধু অ্যাকোমোডেট করা এবং গাইড করাটাই ছিল আমাদের দায়িত্ব। আপনারা সকলকেই সংযুক্ত করতে পেরেছিলেন তখন। আসলে আন্দোলনে আমরা দেখেছি যে আপনাদের পাশাপাশি সাধারণ মানুষ এবং সকল বয়সের পেশার মানুষ আসলে যুক্ত হয়েছিলেন। জি, আপনি আছেন আমাদের সাথে, আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছেও একটু আসতে চাই। আয়াতুল্লাহ, আপনার কাছে যদি একটু আসে, সেটি হচ্ছে
2 বছরের অনেক পরিবর্তন, নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা, আমরা আসলে সেই বাস্তবতায় আছি। কিন্তু অনেকেই বলছেন যে আগের যে ফ্যাসিস্ট আমলে যেভাবে দেশ চলতো বা যে ধরনের মব থেকে শুরু করে দুর্নীতি অথবা চাঁদাবাজির মতো বিক্ষিপ্তভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেখান থেকে এখনো খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। আপনার দৃষ্টিতে কি সেরকমই মনে হয়? ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। মূলত দেখুন, আপনার প্রশ্নটার উত্তর একবারে দেওয়া সম্ভব না আসলে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এই কথাগুলো আমরা সবাই জানি। একই জায়গা থেকে এক বাক্যে তো এভাবে সফলতা বিফলতার মাপকাঠি বা বেহাত নাকি পরবর্তীতে কি হয়েছে এই বিষয়গুলো বলতে গেলে একটু লম্বা করে পিছন দিকে আমাদের ফিরে যেতে হতো। আমি গত দিনের একটা আন্দোলন সফল না বেহাত এই শীর্ষক একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওইখানে আমি কথাটা বলেছিলাম যে দীর্ঘ 17 বছর যখন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমল আমরা দেখেছি, তখন প্রত্যেকবার যে বিষয়টা আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে, স্টুডেন্ট রিলেটেড কোনো আন্দোলন চলছে, সেই চলমান আন্দোলনের মধ্যে ছাত্রলীগের পেটোয়া বাহিনী শুরুতে অ্যাটাক করে। অ্যাটাক করার পরবর্তীতে যখন দেখা যায় কোনো না কোনো ভাবে স্টুডেন্টদের প্রচন্ড প্রতিরোধের মুখে শেখ হাসিনা সরকার যখন সেটাকে মেনে নিতে বাধ্য হয়, তখন আবার তাদের সাথে গিয়ে তারা বিজয় মিছিল করে। এই বিষয়গুলো আমরা বিগত 17 বছর দেখেছি। হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা বা অন্যান্য আরো যারা আছে, তাদের জায়গা থেকে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের পক্ষে অবস্থান না করে তাদের শিক্ষার্থীদের সাথে থাকতে। এইটা কি আপনার কাছে কখনোই আমি বলতে পারবো না এটা যে জুলাই গণঅভ্যুত্থানের একটা সফলতা ছিল, এটা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি অনেকটা দূর হয়েছে, এটা আমার কাছে অত্যন্ত আশামঞ্জক একটা বিষয়। একই সাথে আপনি চাঁদাবাজির কথাটা বললেন। এখন এই 17 বছরের ঘূর্ণে ধরা সমাজের একটা জায়গা থেকে যখন নতুন একটা প্যারাডাইমে আমরা শিফট করেছি, এই প্রবলেমগুলো সলভ হতে কিছুটা হলেও আমাদের সময় লাগবে। হ্যাঁ, অপ্রীতিকর ঘটনা তো ঘটছে, সেটা তো ঘটবেই। এই বিষয়গুলোকে সর্ট আউট করার জন্য আমাদের একটু সময় দেওয়া উচিত। আমরা যদি রাজনৈতিক মাপকাঠিতে চিন্তা করি, তাহলে বলতে হবে যে রাজনৈতিক জায়গা থেকে বর্তমান ক্ষমতায় কারা বসে মসনদে। অবশ্যই জাতীয়তাবাদী ছাত্র দল বা জাতীয়তাবাদী দল বা বিএনপি সেই জায়গা থেকে 3 মাসের মধ্যে আসলে আমার মনে হয় না যে এতটাই সহসায় বলে ফেলা যায় না যে বেহাত হয়েছে, সফল হয়েছে, এই বিষয়গুলো আবার ফিরে আসছে। কিছুটা বিষয় তো থাকবেই যে আমাদের ওই জায়গা থেকে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা নিজেদের মধ্যে এক ধরনের তর্ক বিতর্ক যেটা চলে আসবে, সেই বিষয়টা তো থাকবেই। কিন্তু কুতর্কের জায়গা থেকে আমি যে এই বিষয়গুলোকে উল্লেখ করে গণঅভ্যুত্থান বা জুলাইকে আমি বিতর্কিত করতে চাইবো, সেটা কখনো হতে দেওয়া যাবে না। এবং আমি মনে করি এই বিষয়গুলোকে সামনে এনে বরং স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানকে কেউ কি বিতর্কিত করতে চাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? অবশ্যই প্রতি মুহূর্তে বিতর্কিত করতে যাচ্ছে। কালচারাল ফ্যাসিস্ট থেকে শুরু করে স্বৈরাচারের জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের একটা আমরা বলবো ব্যর্থতা আছে যে স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটানোর পরবর্তী সময়ে যে 1.5 বছর বা 1 বছর 8 মাসের অধিক সময় যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের জায়গা থেকে তাদের যে একটা ব্যারিয়ার বা তারা যেই 17 বছর যাবত যেই একটা রিং তারা তৈরি করেছিল স্বৈরাচার ফ্যাসিস্টকে টিকিয়ে রাখার জন্য, এটা বলা হয় যে নরম একটা শক্তি থাকে, নরম কোরাম একটা শক্তি থাকে বিভিন্ন জায়গায়। এরা মূলত এদেরকে কখনোই ধরা যায় না। তো এই যে ফ্যাসিস্টের যে দোসর বলে যে শক্তিটাকে আমি আখ্যায়িত করছি, এই ব্যারিয়ারটা কিন্তু ভাঙা সম্ভব হয় নাই, যেটা এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। আমি আশাবাদী যে ভবিষ্যতে হয়তো বা এটাকে আমরা ওভারকাম করতে পারবো। কিন্তু এই যে অভ্যুত্থানের যে বিতর্কিত করার যে চেষ্টা, কিন্তু এরা সর্বাধিক অর্থে করছে। বিভিন্ন সময় দেখে ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে, শিক্ষার্থীরা সামান্য একটা ঘটনা ঘটলে সেটাকে নানাভাবে দোষটা কাদের দেওয়া হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে, এবং তাদেরকে বিতর্কিত করার মাধ্যমে মূলত জুলাইকে বিতর্কিত করা হচ্ছে। তারা জনগণের কাছে এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে যে জুলাই গণঅভ্যুত্থান আসলে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, এটা হয়েছিল কিছু নির্দিষ্ট একটা ষড়যন্ত্রের মাধ্যমে। এটা একটা সংগঠিত শক্তি কোনো না কোনো ভাবে এটাকে গভর্নমেন্ট পতন করেছিল। তারা যে এই যে 1,500 মানুষ হত্যা করলো, 2,000 কখনো বলা হচ্ছে 1,500, যেটাই হোক, 1,000-এর অধিক সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে। তার মধ্যে শিক্ষার্থী শ্রেণী থেকে শুরু করে একেবারে প্রান্তিক শ্রেণী পর্যন্ত সবাই ছিল। এইটা কিন্তু কখনো তারা এখন পর্যন্ত অনুশোচনার বোধের জায়গা থেকে বলে নাই। এই যে যারা কালচারাল ফ্যাসিস্ট চলে আসছে, শাওনের মতো লোকজন এখন পর্যন্ত বলে বেড়াচ্ছে যে জুলাই সিডিআই, মানে আপনারা একবার চিন্তা করতে পারেন কোনোভাবে একটা আওয়ামী লীগের কোনো দোসর বা তাদের অবস্থান থেকে একটাবারের জন্য একটা অনুশোচনামূলক কোনো বাক্যচরণ আপনারা শুনতে পেরেছেন? শোনেন নাই, কখনো বলতে পারবেন না। আমি আজকে এখানে লাইভে টকশো করছি, এই টকশো আপনি কমেন্ট সেকশনে গিয়ে চেক করেন কি ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করা হবে একটু পরে। তো এই বিষয়গুলোকে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করে মূলত আবার ফ্যাসিস্টকে পুনর্বাসনের একটা চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা বাংলাদেশের
জনগণ, জনসাধারণ, আহ, যতগুলো জি। ছাত্র সংগঠন রয়েছে তারা কোনোদিনও হতে জি দিবে না সেটাকে। জি আপনি আছেন আমাদের সাথে। জি আপনিও কি আয়াতুল্লাহর সাথে একমত? এবং যদি একমত প্রকাশ করেন তাহলে হচ্ছে সামনের দিনগুলোতে সবাইকে একসাথে থাকার জন্য আসলে কি করবার উচিত? যে এই বিভেদগুলো আমরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে হয়তো দেশের নানা ইস্যুতে আমরা দেখি, সেটি আসলে কমিয়ে আনা সম্ভব কিনা বা এখনই আসলে সেই বিষয়ে কাজ করা দরকার কিনা মনে করেন? জি, আমি উনার সাথে আংশিকভাবে একমত, বাট কিছু ক্ষেত্রে আমার ডিফার আছে। সেই জায়গাটা আমি বলি। দেখেন, জুলাইয়ের যারা পোস্টার বয় ছিল, যাদেরকে আমরা সামনে দেখেছি বা যাদের নেতৃত্বে আন্দোলনটা করেছি, যারা সামনের সারিতে ছিলেন, এনসিপি গঠন করেছেন, আপনারা যেহেতু জানেন, সেখানে কেউ কেউ কিন্তু এমন কিছু কাজ করেছেন যেটা সাধারণ জনগণের কাছে প্রশ্নের তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে মানুষ চিন্তিত ফিল করছে। আমি যদি বলি, দেখেন হান্নান মাসুদের মতো লোক যে টকশোতে বলেছে যে আমার এলাকার সব থেকে ভাঙা বাড়িটাই আমার, এখন থেকে তার এলাকার সব থেকে বড় বাড়িটা তার। আপনি সার্জি সালামের কথা বলেন, সে নিজে একটা ট্রেনের টিকিট পাওয়ার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছিল। পরবর্তীতে দেখা যায় নির্বাচনের আগে প্রায় শতাধিক বিলাসবহুল গাড়িতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নের তৈরি করে। তবে এক জায়গায় একটা জিনিস বলি, আমরা যখন এক ছিলাম তখন স্বৈরাচারের পতন করতে পেরেছিলাম, বাট আমরা এখন ক্ষেত্র বিশেষে ডিভাইডেশনে চলে যাচ্ছি। আমাদের সহযোদ্ধা হিসেবে যারা ছিল তারা কিন্তু রাজনৈতিক এই মত পার্থক্যের কারণে কিন্তু এখন যখন বিপক্ষে কথা বলে, এটাকেই কিন্তু ফেসিস্টের যারা দোসর আছে বিভিন্ন নামে ফিরে আসতে যাচ্ছে। আয়াতুল্লাহ বেহেশতি ভাই কয়েকজনের নাম বলেছে, এদের মতো কেউ কেউ কিন্তু সেটা প্রশ্নের জায়গা নিতে পারছে, কারণ আমরা এখন ভিন্ন। জুলাইয়ের প্রশ্ন আমরা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা টায়ারে চলে যাচ্ছি। তো সেই জায়গায় যদি এক হতে পারি, পরিবর্তন সম্ভব। তবে আমি একটা জিনিস বলি, জনগণ তিনটা নির্বাচন, যেটা ভোটারবিহীন নির্বাচন, আমির আমির নির্বাচন, রাতের ভোটের নির্বাচনের পরে কিন্তু এই প্রথম একটা নিজেদের সব মানে নিজেরা সংগঠিত ভাবে গিয়ে নিজেদের ভোটটা প্রয়োগ করতে পেরেছে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত একটা সরকার এবং বিরোধী দল হিসেবে সংসদে কাউকে পাঠাতে পেরেছে। সেটা একটা সফলতা এবং বাক স্বাধীনতা, যেটা আমরা বলি। অতীতে যেটা হয়েছিল, নিজের কথার জন্য কিন্তু গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, মামলা জর্জরিত হয়েছে। আপনাদের গণমাধ্যমের অনেকে আছে যারা সরকারের সমালোচনার জন্য বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, টর্চারের শিকার হয়েছেন। এখন এটলিস্ট এইটা বলতে পারবে না। তবে হ্যাঁ, যেই পূর্ণাঙ্গ সফলতা বা পূর্ণাঙ্গ যে পরিবর্তনটা আমরা চাচ্ছি, সেটার জন্য আমাদের মনে হয় কিছুটা অপেক্ষা করতে হবে। তবে আমি একটা জিনিস অ্যাসিওর করতে চাই, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমরা যে পরিবর্তনের গুলো কমিটমেন্ট করেছি জনগণের কাছে, সেগুলো করতে আমরা বদ্ধপরিকর। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের জন্য আর কিছুটা সময় অপেক্ষা করলে সেটার পরিণতিটাও আমরা রাজপথে দেখতে পারবো। তবে একটাই লাস্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। জুলাইয়ের প্রশ্নে আমরা যদি এই রাজনৈতিক মতপার্থক্য বাদ দিয়ে এক থাকতে পারি, আমি মনে করি ফ্যাসিস্টের যারাই সহযোগী হিসাবে জুলাইকে কলুষিত করতে বা বিতর্কিত করতে চেষ্টা করবে, তাদেরকেও আমরা রুখে দিতে পারবো। তবে সেই জন্য আমাদের আসলে এই ঐক্যমত হওয়ার বিষয়টা নিয়ে আপনি ঐক্যের কথা বলছিলেন, আয়াতুল্লাহ একই কথাই বলছিলেন। আয়াতুল্লাহ, এই ঐক্যটা কি আসলে এখনো আছে? আপনি কি দেখেন? দেখুন, আমি দুটো ফেসে ডিভাইড করে কথাটা বলতে চাচ্ছি। যে ঐক্যের ক্ষেত্রে যদি আমি বলি, আমার প্রিভিয়াস বক্তা যিনি ছিলেন, ওনার অবস্থান থেকে উনি একটা কথা বলেছেন যে বিতর্কিত হয়েছে নানা কারণে, আমরা নিজেরা নিজেদেরকে বিতর্কিত করেছি। আমার কাছে মনে হয় সেটা আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে অনেক অংশে কম ছিল, এবং সেটা যারা জুলাইয়ের পোস্টার বয় হিসেবে বা নির্দিষ্ট একটা অংশ যারা হচ্ছে শুরু থেকে জুলাইকে নিজেদের কাছে কুক্ষিগত রাখার মতো একটা অবস্থার সৃষ্টি করেছে, তাদের জায়গা থেকে তারা বিতর্কিত হয়েছে। কিন্তু যারা সত্যিকার অর্থে প্রকৃত ওই যে ফিনিক্স পাখির মতো উড়ে আসছে, আবার সময় হলে আবার তারা উড়ে আসবে, এই যে বিষয়গুলো ছিল, সেই জায়গা থেকে আসলে আমাদের ঐক্য বিনষ্ট হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। যদি তাই হতো তাহলে আপনি দেখেন, যখন একটা এই ধরনের কালচারাল ফ্যাসিস্টের কথা একটু আগে আমি বললাম, এই কথা আমি বারবার আনছি, প্রসঙ্গত আনছি আমি, এর বাইরেও আরো যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের রাস্তায় আসছে, তারা যে বাক্যচয়নগুলো সামনে নিয়ে আসছে জুলাইকে বিতর্কিত করার জন্য, তখন কিন্তু সবাই একত্রিত হয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনলাইন অফলাইনে সমান তালে কিন্তু সবাই একযোগে, তখন কিন্তু কে জামাত করলো, কে ছাত্র দল করলো না শিবির করলো, কে সাধারণ শিক্ষার্থী, কে নন পার্টিসান কোনো পলিটিক্স এর মধ্যে ছিল না, এই বিষয়গুলো কিন্তু তখন আসে না। তখন কথা একটাই যে জুলাই প্রসঙ্গে সবাই এক ছিল। তো সেই জায়গা থেকে ঐক্য করার মতো সিচুয়েশন এখনো আছে। আমি মনে করি ঐক্যের জায়গা থেকে আমরা সবাই সব জায়গায় এক ছিলাম, এবং আমি এটাও চিন্তা করি সবসময় যে বিএনপি কখনো চাইলেও ফ্যাসিস্ট সরকার হতে পারবে না, এবং কখনো চাইলেও আওয়ামী লীগের রূপ ধারণ সে করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা নেতা কর্মীরাও হতে দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমি চমৎকার ভাবে কথাটা বলেছিলাম, এটার সাথে সম্পূর্ণ মত পোষণ করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বৃহত্তর দল 2/3 বেশি ভোট পেয়ে যারা সরকার গঠন করেছে, তাদের জায়গা থেকে অনেক বড় একটা দায়িত্ব আসবে। আমরা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় দেখেছি, আপনি পলিটিক্যাল পার্টির না, যেটা আমি এই জায়গায় আমার আক্ষেপটা আছে আসলে এই জায়গাতে, আমি কোনো পলিটিক্যাল পার্টির না, আমি একটা টক শোতে গেলে পরবর্তী দিন অমুক পলিটিক্যাল পার্টি থেকে একটা ইয়ে আসবে যে আমাকে নিয়ে সে কথা বলেছে, সে কোন পলিটিক্যাল পার্টিতে আছে, সে তো এই কথা বলতে পারে না, তাকে নেক্সট টাইম থেকে টক শোতে ডাকবেন না। এই কথাগুলো অহরহ হয়েছে, আমি নিজে ভুক্তভোগী হয়েছি।
ট্যাগিং এর একটা বিষয় ছিল, ঐক্যের ফাটল কিভাবে ধরে, আমি সেই বিষয়টা আসলে খাতায় কলমে বোঝানোর চেষ্টা করছি যে আপনার দেখেন নারীদেরকে, আমাদের মেয়ে যারা ছিলেন, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নেমে আসার জন্য অন্যতম কারণ কিন্তু মেয়েদের উপর অ্যাটাক হয়েছিল, এটা কিন্তু অন্যতম ইমোশনের জায়গাটা ছিল। 5ই আগস্টের পরে আমরা কিন্তু এই জিনিসটা আমরা অনেক বাজেভাবে দেখেছি যে একটাকে একটা গালি, একটা বট অ্যাটাক দিয়ে গালি করা, এই যে বিষয়গুলো এটা এনে কিন্তু ঐক্যের মধ্যে ফাটল ধরার চেষ্টা করেছে, বিশেষ করে মেয়েদের জায়গা আমাদের আসলে আলোচনা শেষ করতে হবে। আপনি যে ফাটলের কথা বলছিলেন যে চেষ্টা করা হয়েছিল, সেটি যেন আসলে সামনের দিনগুলোতে না হয় আবারও। আমরা চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকেন, দেশের স্বার্থে আপনারা এক থাকবেন, আমরা সেই প্রত্যাশাই রাখতে চাই আপনাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, দেখা হবে আবার এবং আলোচনাও হবে আবার। এতক্ষণ সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে আবারও। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।